নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে। একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা, যেখানে পাবেন চেনা অচেনা সাহিত্যিকদের অনন্য সব লেখনীগুলি। আজ শুনবেন সাহিত্যিক মণিলাল গঙ্গোপাধ্যায়ের কলমে গল্প অন্ধকারের অভিসার। গল্প পাঠে আমি রিয়া। গল্পটি শুনতে শুনতে গল্প একান্তে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে নতুন গল্প এলেই ঝট করে আপনার কাছে পৌঁছে যায়। চলুন শোনা যাক আজকের গল্প। ঘুঘুডাঙ্গার বস্তিতে সরকারি কলতলায় একদিন সকালে এক মহাকাণ্ড। হাজারির স্ত্রী লক্ষ্মী কলে জল নিতে এসেছিল। সেইখানেই পাড়ার মেয়ে ফুলিয়ার সঙ্গে তার কি একটা বচসা হয়। কথা থেকে শেষে হাতাহাতি কামড়াকামড়ি। তারপর কখন ফাঁক পেয়ে লক্ষ্মী মাটি থেকে একটা লোটা তুলে নিয়ে ফুলিয়ার কপালে ছুঁড়ে মারে। একেবারে রক্তে রক্ত গঙ্গা। ফুলিয়া মূর্ছিত হয়ে মাটিতে পড়ে যায়। লোকে ভাবলে বুঝি সে মরে গেছে। তাড়াতাড়ি তারা পুলিশে খবর দেয়। পুলিশের লোক এসে লক্ষ্মীকে থানায় ধরে নিয়ে যায়। যখন এই কাণ্ডটি ঘটে তখন হাজারি ঘরে ছিল না, সে কাজে বেরিয়ে গিয়েছিল। সে কোন এক কারখানায় কাজ করে। রোজ সকাল 8টায় তাকে হাজরে দিতে হয়। লক্ষ্মী আর হাজারি এই বস্তিতে আজ 4 বছর বাস করছে। তার পূর্বে তারা কোথায় ছিল এ বস্তির লোক সেসব জানে না। প্রথম যখন তারা এখানে আসে ভারী গরিব ছিল। অতি জীর্ণ ছেঁড়া ময়লা কাপড়, না আছে বিছানাপত্র, না আছে একখানা বাসন। একেবারে খালি হাতে এই দুইটি প্রাণী বস্তির মধ্যে সবচেয়ে যে কম ভাড়ার ঘর তাইতে এসে আশ্রয় নেয়। আজ তাদের অবস্থার অনেকটা উন্নতি হয়েছে। একটা বিছানা এবং 2খানা বাসন তো হয়েইছে, তার উপর লক্ষ্মীর হাতেই 2-4খানা রূপোর গয়নাও উঠেছে। এবং হয়তো আরও উন্নতি হতো যদি না হাজারি গত বছর থেকে নেশা ধরত। লক্ষ্মী যেমন তার স্বামীকে ভালোবাসে, হাজারিও তেমনি লক্ষ্মীকে ভালোবাসত। দুজনকার মধ্যে এতটা প্রণয় ছিল যে বস্তির মধ্যে সেটা একটা ঈর্ষাসূচক আলোচনার ব্যাপার হয়ে দাঁড়িয়ে গিয়েছিল। হাজারি যখন হঠাৎ নেশা শুরু করে, তখন এই ছোট্ট সংসারে যে সামান্য সচ্ছলতা ছিল তাতে অনটনের সূত্রপাত হতে আরম্ভ করে। কিন্তু লক্ষ্মী তা গ্রাহ্য করেনি। নেশাতে যে পয়সা যাচ্ছে তাতে তারই গায়ের ভবিষ্যতের আরও একখানি অলংকারের রূপও যে ক্ষয়ে যাচ্ছে সে তা স্পষ্ট বুঝতে পারলেও তাতে একদিনের জন্যও কোনো আপত্তি প্রকাশ করেনি। তার কারণ লক্ষ্মী জানত হাজারি সমস্ত দিন মাথার ঘাম পায়ে ফেলে যে পয়সা আনে সে তো তারই জন্য, নিজের জন্য আর সে কতটুকু নেয়। কাজেই সে যদি সমস্ত দিন পরিশ্রমের পর একটু আনন্দের জন্য 2 পয়সা নেশায় খরচ করে, তাতে বাধা দিতে লক্ষ্মীর মায়াই করত। সে তো বারণ করতই না, বরং স্বামী নেশা করলে তারও আনন্দ হতো। স্বামী যে জিনিসটি খেতে ভালোবাসে, নিজের ভাগের চাল কিংবা আটা অল্পে অল্পে বাঁচিয়ে সেই উদ্বৃত্ত থেকে সেই জিনিস নিজের হাতে তৈরি করে যেদিন স্বামীকে সে দিতে পারত, সেদিন তার যেমন আনন্দ হতো, স্বামীর নেশা করাতেও তার চেয়ে কম আনন্দ সে উপভোগ করত না। এই রকমে তারই আশকারায় হাজারি অল্পে অল্পে বেশ নেশাগ্রস্ত হয়ে উঠতে লাগল। এতে সংসারে যদিও ক্রমে অনটন বাড়ছিল, কিন্তু বিশেষ কোনো অশান্তি ঘটেনি। কারণ হাজারি সত্যি লক্ষ্মীকে ভালোবাসত এবং সেই ভালোবাসায় লক্ষ্মীর সমস্ত দৈন্য মুছে যেত। গত বছর পুজোর সময়ও হাজারি লক্ষ্মীকে একখানা গয়না দিয়েছিল এবং তার জন্য একখানা রঙিন শাড়িও কিনেছিল। কিন্তু এবছর পুজোর সময় সে দেখলে
যে হাতে এমন পুঁজি নেই যে গয়না তো দূরের কথা, একখানা মোটা শাড়িও কিনতে পারে। হাজারির মনটা ভারী খারাপ হয়ে গেল। সেই দুঃখে সে নেশা করা বন্ধ করলে। ইয়ার দোস্তরা তাকে টানাটানি করত, সে হাত ছাড়িয়ে চলে আসত। লক্ষ্মী দুদিন দেখে 3 দিনের দিন জিজ্ঞাসা করলে, কি গো, খাচ্ছ না যে আর? হাজারি বললে, নেশাতে বড় খরচ হয়ে যায় লক্ষ্মী। হলেই বা, তাতে কি হয়েছে? হাজারি একটা দীর্ঘশ্বাস ফেলে বললে, হয়েছে এই যে হে বছর তো তোকে পুজোয় গয়না দিতে পারলুম না। লক্ষ্মী তীব্র স্বরে বলে উঠল, কে তোমার কাছে গয়না চায়? ছাই গয়নার জন্য স্বামীর একমাত্র ফুর্তির জিনিস তার নেশা তাকে ছাড়তে হয়েছে শুনে লক্ষ্মীর যেমন দুঃখ হলো তেমনি রাগও হলো। সে আবার সজোরে বললে, গয়না আমার চাই না। হাজারি ভালোবেসে বললে, তা কি হয়েছে লক্ষ্মী, তুই তো আমার লক্ষ্মী, তোর দৌলতে আমার সব দুঃখ ঘুচেছে রে, তোকে সাজাতে হবে বই কি। লক্ষ্মী রাগ দেখিয়ে বললে, অমন যদি করো তাহলে তোমার সঙ্গে ঝগড়া করব কিন্তু। বলে সে মুখ বাঁকিয়ে নিলে। হাজারি হাসতে লাগল। শেষে লক্ষ্মী একরকম জোর করেই আবার হাজারিকে নেশা ধরালে। তাতে ফল হলো এই যে লক্ষ্মীর গয়না পাওয়ার সম্ভাবনা একেবারে জন্মের মতোই দূর হয়ে গেল। লক্ষ্মীর তাতে অবশ্য এতটুকুও দুঃখ হল না। তার স্বামী যে তাকে ভালোবেসে বলেছিল, তুই আমার লক্ষ্মী, তোকে সাজাতে হবে বই কি। তাইতেই তার মনে হতে লাগলো তার সমস্ত অঙ্গ গয়নায় ভরে গেছে। গয়না দিতে পারলে না বটে, কিন্তু হাজারি কোথা থেকে পুজোর সময় লক্ষ্মীর জন্য একখানা ভালো শাড়ি এনে দিলে। লক্ষ্মী বিস্মিত হয়ে জিজ্ঞেস করলে, হে কি, টাকা কোথায় পেলে? হাজারি বললে, ধার করেছি রে লক্ষ্মী। শুধু শুধু ধার করা কেন? হাজারি ধমক দিয়ে বললে, থাম তো তুই। বলে কাপড়খানা নিয়ে সর্বাঙ্গে তার জড়িয়ে দিলে। লক্ষ্মী আনন্দে আর কিচ্ছু বলতে পারলে না। সে শুধু স্বামীকে একটা গড় করলে। দিন এমনই সুখে চলছিল, কিন্তু এই চলার মধ্যে যে ধীরে ধীরে একটা পরিবর্তন আরম্ভ হয়েছে তা লক্ষ্মী টের পেয়েও যেন পেতে চাইলে না। সে যতই মনকে বোঝাক সুরা রাক্ষসী যে তার সতীনের মতন সংসারে এসে প্রবেশ করেছে সে পরিচয় দিনে দিনে বেশ পরিস্ফুট হয়ে উঠতে লাগল। সে শুধু যে অর্থের উপর ভাগ বসালে তা নয়, একটু একটু করে স্বামীর আদরের উপরও ভাগ বসাতে শুরু করলে। হাজারি নেশাই করুক আর যাই করুক, ঠিক সময়ে বাড়ি আসতে কোনোদিন তার কসুর হতো না। সমস্ত দিনের পর সন্ধ্যাবেলা লক্ষ্মীর জন্য একটা আকুল তৃষিত দৃষ্টি নিয়ে সে ঘরে ফিরে আসত। কিন্তু ক্রমে ক্রমে দেখা গেল নির্দিষ্ট সময়েও উত্তীর্ণ হচ্ছে এবং চোখের সেই রঙেরও বদল শুরু হয়েছে। লক্ষ্মী যে এসব বুঝত না তা নয়, এবং এর জন্য তার মনে কষ্টও হতো, কিন্তু স্বামীকে সে কথা সে কিছুতেই জানতে দিত না। পাছে জানতে পারলে স্বামী তার নিজের ওই খুশিটুকু খরচ করতে দ্বিধা করে। এই ভয়েই হাসি মুখেই স্বামীর এই সব অবহেলা সে উপভোগ করত। নিজেকে পুড়িয়ে সে স্বামীকে আলো দিতে চাইত। এমনই যখন অবস্থা, তখন পাড়ায় এক নতুন বাসিন্দা এলো, ফুলিয়া। তার পুরন্ত রূপ এবং পুরন্ত যৌবন নিয়ে, নিঃসঙ্গ, একলা। সে ছিল সুন্দরী, তাকে দেখা মাত্রই এ কথা
কি পুরুষ কি নারী সকলেরই মন আপনা হতেই বলে দেয়। ফুলের পাপড়ির মতো এই ফুলিয়া কোথাকার কোন ঝড়ে ছিটকে এই গরিব পঙ্কিল পল্লীর মধ্যে এসে পড়ল তা কে জানে, এবং কেনই বা এলো সে রহস্য কে নির্ণয় করে? ফুলিয়ার ওই ফুলের মতন সুন্দর কোমল পেলব গঠন এ পাড়ার পক্ষে একেবারে নূতন এবং সম্পূর্ণ বেমানান ছিল। সেই জন্যে সকলকার দৃষ্টির আগে সে একটা আশ্চর্যতার দীপ্তি নিয়ে সর্বদা জাগ্রত হয়ে রইল, আর সকলের সঙ্গে মিশে গিয়ে তার অস্তিত্ব খর্ব হয়ে হারিয়ে গেল না। এখানে যারা থাকে, হয় অনবরত দুঃখের নিষ্পেষণে তাদের অঙ্গ সৌষ্ঠবের রেখা বক্র কুৎসিত হয়ে গেছে, নয় ক্রমাগত পরিশ্রমে একান্ত কঠিন হয়ে উঠেছে। এদের মধ্যে ফুলিয়া যখন তার এই শুভ্র চঞ্চল হালকা গঠনখানি নিয়ে চলে ফিরে বেড়াত, তখন মনে হতো যেন সে বিচিত্র লীলায় উড়ে উড়ে চলেছে। তার গলার স্বরের মধ্যে কি একটা মোহিনী ছিল, যেন অনেক দূর থেকে আওয়াজ এলেও কান আপনা আপনিই সজাগ হয়ে উঠত, এবং কারণে অকারণে যখন তখন বিদ্যুৎ লীলার মতো তার মুখে ফুটে উঠত যে তরল হাসিটি, যা একবার দেখে আশ মেটে না, তা বারবার দেখবার পিপাসা নিবৃত্ত করা কঠিন হয়ে উঠছিল। মন ভোলানিয়া ফুলিয়া পাড়ার কড়ি কোমল সব রকমের মনই ভুলিয়ে বেড়াতে লাগল। রূপ দুর্লভ, কাজেই রূপ মানুষের সম্ভ্রম দাবি করে। ফুলিয়া যদিও পাড়ার আর 5 জনের মতোই খুবই গরিব, তবু তাকে সকলে দেখতে লাগলো যেন রাজরানীর মতো। সে অতি সামান্য হলেও তার চারিদিকে এমন একটা দুর্লভতা তাকে বেষ্টন করেছিল যে যে কোনো পুরুষই তাকে খুব নিকটে পাবার আশা করতে পারত না। সেই জন্যে বিশেষ করে সে সকলের লোভনীয় হয়ে উঠছিল। সে যেদিন যাকে দয়া করে কথা বলতো, মাত্র সেই কাছে এসে কথা বলতে পারত। তার সেই করুণায় সে কৃতার্থ বোধ করত, আর বাকি লোক সেই সৌভাগ্যের ঈর্ষায় দগ্ধ হতো। এবং এই ঈর্ষার আগুনের আভায় ফুলিয়ার রূপের মোহ লোকের চোখে আরো মধুর, আরো দুর্দমনীয় হয়ে উঠতে লাগল। ফুলিয়া এক পক্ষে যেমন দুর্লভ, অন্যদিকে তেমনি আবার সুলভও ছিল। তাকে ধরবার কারো সাহস হতো না বটে, কিন্তু ফাঁদ পেতে সে ধরতে জানত, এবং যাকে খুশি ধরতে তার একটুও বাধত না। কাজেই ধরা দেবার আকাঙ্ক্ষা এবং ধরা পড়বার আশা, এই 2 নেশায় পাড়ার বিবাহিত এবং অবিবাহিত 2 শ্রেণীর ছোকরাই টলমল করতে লাগল। মেয়েরা ভীত হয়ে উঠল, এ আবার কি আপদ! ক্রমে ক্রমে দেখা গেল আজ এ কাল ও ফুলিয়ার কবলে পড়তে আরম্ভ করেছে। প্রথমে অপ্রকাশ্যে, পরে প্রকাশ্যে এই নিয়ে পাড়ার মেয়ে মহলে আলোচনা চলতে লাগল। ঘরে ঘরে মান অভিমান কোঁদল বেড়েই উঠতে লাগল। কিন্তু তাতে বিজয়িনী ফুলিয়ার বিজয় নিশান এতটুকু হেঁট হল না। হাজারি কিন্তু এসব আপদের মধ্যে ছিল না। তার নেশা এবং লক্ষ্মী তার হৃদয়কে এতটা বেশি অধিকার করেছিল যে ফুলিয়ার সেখানে আমল পাওয়া শক্ত হয়ে উঠল। ফুলিয়া আসে যায়, হাসে, হাজারিকে বাঁকা চোখে দেখে, কিন্তু তার নয়ন স্বর তাকে বেঁধে না, এবং তার ফাঁদও তাকে বাঁধে না। যে পাখি সহজে ফাঁদে পড়ে না, তাকে ফাঁদে ফেলবার আগ্রহ শিকারীর সবচেয়ে বেশি হয়। হাজারিকে ফুলিয়া অনায়াসে অগ্রাহ্য করতে পারত, কারণ সে এমন কি মহামূল্য সামগ্রী। কিন্তু সে ধরা পড়ল না বলেই তাকে ধরবার আমোদ ফুলিয়ার কাছে দুর্দমনীয় হয়ে উঠল। আর 5 জনের চেয়ে অনেকখানি বেশি মন তার দিকে আগ্রহ ভরে ঝুঁকে পড়ল। এতে ফল হলো এই যে পাড়ার সকলকারই দৃষ্টি এই 2 শিকার আর শিকারীর খেলার নানা ভঙ্গি ও বিচিত্র লীলার দিকে বিশেষভাবে আকৃষ্ট হল।
লক্ষ্মী একটু চঞ্চল হয়ে উঠল। একদিন সন্ধ্যার পর হাজারি ঘরে ফিরেছে। সেদিন তার নেশাটা বেশ একটু বেশি হয়েছিল। একটা উদ্দাম ফুর্তি তার সর্বাঙ্গে ব্যাপ্ত হয়ে উছলে পড়ছিল। পৃথিবীটাকে তার ফুলের মতো নরম সুন্দর এবং জীবনটাকে খুব হালকা মেঘের মতো উড়ন্ত মনে হচ্ছিল। থেকে থেকে বোধ হচ্ছিল তার খুশির বাঁধ যেন ভেঙে পড়ছে। আজ যা খুশি তাই করা যায়। এমনই অবস্থায় সে বাড়ির দিকে ফিরছে, কিন্তু তার মনের মধ্যে তখন বাড়িও নেই আর লক্ষ্মীও নেই, এমনকি কিছুই নেই। আছে কেবল এমন একটা অনুভূতি যাতে যা দেখি যা শুনি তাই ভালো লাগে, তাই মনে হয় মধুময়। ঠিক এই সময়ে বস্তির মোড়ে সন্ধ্যা এবং নেশার আবছায়ায় ফুলিয়ার সঙ্গে হাজারির দেখা। আরও কতদিন এইখানে এই সময়ে ফুলিয়ার সঙ্গে দেখা হয়েছে, কিন্তু সে দেখার সঙ্গে আজকের দেখার তুলনাই হয় না। আজ যেন সে জায়গা নয়, সে ফুলিয়াও নয় আর সে হাজারিও নয়। হাজারি আশ্চর্য অবাক হয়ে নেশা ভরা চোখে দেখতে লাগল ফুলিয়ার সেই রূপ। সে রূপের নেশা হাজারির চোখে এসে লাগবা মাত্রই হাজারির নেশা তার পিপাসা চতুর্গুণ বেড়ে উঠল। হাজারির আজ খুশির মন, খুশির খেয়ালে সে আজ ভেসে চলেছে। কোথায় বাধা, কোথায় বন্ধ? সে ছুটে হাত বাড়িয়ে ফুলিয়াকে ধরতে গেল, কিন্তু ফুলিয়া ধরা দিলে না। সে নিজেকে একটু ঢেউয়ের ছাঁদে বাঁকিয়ে হাত দিয়ে হাজারির প্রসারিত বাহুকে বাধা দিয়ে ধরা দিতে দিতে ধরা না দিয়ে বিদ্যুৎ চমকের মতো সরে গেল। এ ফুলিয়ার পালানো নয়, এ নিজের দিকে আরো টেনে আনা। ধরা না দিয়ে যে ধরতে আসছে তার ব্যাকুলতা বাড়িয়ে তোলা। এর মধ্যে নিবারণের চেয়ে আহ্বানই বেশি। বুঝতে হাজারির কিছুমাত্র বিলম্ব হল না। সে উৎসাহে আবার এগিয়ে গেল। এবার ফুলিয়া ধরা দিল বটে, কিন্তু সে এক নিমেষের জন্য। কোমল হাতের নরম পরশটি মাত্র ছুঁয়ে তার রেশটুকু রেখে সে আবার চকিতের মধ্যে সরে গেল। সেই ছোঁয়ার বিষ তখনই তখনই হাজারির দেহের শিরায় শিরায় সঞ্চারিত হয়ে তাকে পাগল করে তুললে। সে দ্বিগুণ বেগে ফুলিয়াকে ধরতে গেল। সাপুড়ে যেমন বাঁশির সুরে সাপকে টেনে আনে, ফুলিয়া তেমনি করে হাজারিকে এঁকে বেঁকে টেনে নিয়ে চলতে লাগল। হাজারির খেয়াল ছিল না সে এক অদ্ভুত মোহে এগিয়ে চলেছিল এবং হয়তো সে অনন্তকাল এমনি চলতে পারত। কিন্তু হাজারির ঘরের সামনে আসতেই হঠাৎ বাধা পড়ে গেল। প্রতিদিন এইখানে এসে থামবার অভ্যেসই হোক আর দরজার সামনে লক্ষ্মীকে দেখেই হোক, হাজারির গতি একেবারে রোধ হয়ে গেল। সে আর অগ্রসর হল না। মুহূর্তের মধ্যে তার ফুলিয়ার নেশাও বোধহয় কেটে গেল। সে আস্তে আস্তে নিজের ঘরে ঢুকে পড়ল। লক্ষ্মী এতক্ষণ কাঠ হয়ে দাঁড়িয়ে ফুলিয়ার হাজারির এই লীলা খেলা দেখছিল। রাক্ষসী যে তার স্বামীকে গ্রাস করবার চেষ্টায় আছে এ কথা সে পূর্বেই জানত, কিন্তু স্বামী যে তার গ্রাসের মধ্যে নিজেকে সমর্পণ করতে যাবে হে সন্দেহ তার কখনো হয়নি। কারণ স্বামী তাকে এমন ভালোবাসত যে তাতে বিশ্বাস আপনিই হয়। আজ সেই সহজ বিশ্বাসের মূল শিথিল হয়ে যাওয়াতে লক্ষ্মীর সমস্ত বুকের ভিতরটা কেমন আলগা হয়ে গেল। মনে হলো তার সমস্ত জীবনটা যেন চোখের সামনে ধসে পড়ে যাচ্ছে। স্বামীর উপর রাগ হল না, শয়তানি ফুলিয়ার উপর একটা আক্রোশে তার সর্বাঙ্গ কাঁপতে লাগল। লক্ষ্মী অতি সহজে নেশার হাতে স্বামীকে ছেড়ে দিয়েছিল,
নিজের সমস্ত স্বার্থ জলাঞ্জলি দিয়েও স্বামীর শুধু তৃপ্তির জন্য। কিন্তু ফুলিয়ার বেলায় সে তা পারলে না। তার নারীচিত্ত ভীষণ বিদ্রোহী হয়ে উঠল। হাজারির কাছে সে অনেক ঋণে ঋণী। তার গরিব বাপ মা তাকে নিঃসহায় রেখে যখন প্রায় একই সঙ্গে মারা যায়, সে সময়ে হাজারি যদি তাকে বিবাহ করে আশ্রয় না দিত, তাহলে তার অবস্থা পথের ভিখারির চেয়েও দিনহীন হতো। সে সময়ে হাজারি নিজে না খেয়ে তাকে খাইয়েছে। নিজের ছোট্ট শোবার জায়গাটি লক্ষ্মীর জন্য ছেড়ে দিয়ে নিজে সারা রাত বসে ঘুমিয়েছে। লক্ষ্মী সে কথা ভোলেনি। স্বামী তার জন্য অনেক সয়েছে। সেই জন্য সে যখন নেশাতে মত্ত হয়ে পড়ল, তখন তাতে সর্বনাশ আছে জেনেও লক্ষ্মী খুশি মনে তাকে সমর্থন করেছিল। কিন্তু ফুলিয়ার বেলায় এসব কোনো যুক্তি, কোনো তর্ক আর আমল পেল না। স্বামীর জন্য তার মরতেও দুঃখ ছিল না, কিন্তু ফুলিয়াকে সে স্বামী দিতে পারবে না কিছুতেই। এ কথা কোনো যুক্তিতর্কের কথা নয়। এ কথা তার সর্বদেহমন থেকে কান্নার মতো উৎসারিত হয়ে উঠতে লাগল। সে সারা অঙ্গে এই ক্রন্দন বহন করে সে রাত্রে স্বামীর ঘরে প্রবেশ করলে। হাজারি আজকের ব্যাপারে লজ্জিত হয়েছিল, অনুতপ্তও হয়েছিল। কেমন করে এ ঘটনা ঘটল সে নিজেই আশ্চর্য হয়েছিল। সে তো ভালো রকমই জানে ফুলিয়ার দিকে তার কোনো টানই নেই। তবে কেমন করে এমন হলো? সে কি মায়াবিনী? সে কি মায়ায় ভুলিয়ে তাকে বশ করে নিয়ে যাচ্ছিল? নিশ্চয়ই তাই। কিন্তু এ কথা সে লক্ষ্মীকে কোন সুযোগে বোঝাবে সে ভেবে ঠিক করতে পারলে না। লক্ষ্মীর দিকে চোখ তুলে চাইতেই তার সংকোচ হতে লাগল। কথা কওয়া তো দূরের কথা। লক্ষ্মীও স্বামীর সঙ্গে কোনো কথা কইলে না। অভিমানে তার বাক্য হারিয়ে গিয়েছিল। এমনই করে রাত কাটল। স্বামী স্ত্রীতে কোনো বোঝাপড়ার অবকাশ হল না। পরদিন সকালে যে কাণ্ড ঘটে তার বিবরণ এই গল্পের প্রথমেই বলা হয়েছে। লক্ষ্মী আর ফুলিয়া গিয়েছিল জল আনতে কলতলায়। ফুলিয়ার উপর লক্ষ্মীর কালকের সেই আক্রোশটা তখনও কিছুমাত্র শান্ত হয়নি, এবং সারা রাত্রের অনিদ্রায় এবং রাগের উত্তপ্ততায় জীর্ণ স্নায়ুজাল ভেদ করে সেই আক্রোশ কামানের গোলার মতো ফেটে ছড়িয়ে পড়বার জন্য উন্মুখ হয়েছিল। এই সময়ে ফুলিয়ার সঙ্গে তার দেখা বারুদের উপর আগুন পড়ার মতোই ভয়ঙ্কর হয়ে উঠল। ফুলিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্মীকে ভালো করে দেখছিল। সে অনেকবার তাকে দেখেছে, তবুও দেখছিল এই লক্ষ্মী, এর মধ্যে এমন কি আছে যার জন্য ওর কাছে আমায় নতশিরে পরাজয় মানতে হলো? সে যতই দেখছিল ততই আশ্চর্য হচ্ছিল। কই, কিছুই তো নেই। তবে কেন? অতি যে সামান্য, তার কাছে পরাভবের লজ্জায় ফুলিয়ার মনে ধিক্কার আসতে লাগল। দাঁড়িয়ে দাঁড়িয়ে তার মনে হতে লাগল যে চিরদিনের ভিখারিনী সে আজ বিজয়িনী লক্ষ্মী। তার পায়ের তলায় সে যেন আজ কৃতদাসী। লজ্জায় ক্ষোভে তার সর্বশরীর জ্বলতে লাগল। লক্ষ্মীর দৃষ্টি, তার নীরবতা তার কাছে তাচ্ছিল্য বলেই মনে হতে লাগল। সে ফুলে ফুলে উঠতে লাগল। তারপর কোথা থেকে একটা স্ফুলিঙ্গ এসে লঙ্কাকাণ্ডটা বাঁধিয়ে দিলে। সে সময় কলতলায় আরও অনেক মেয়ে ছিল। তারা ইচ্ছা করলে অনায়াসেই এই কলহে বাধা দিতে পারত, তাহলে ব্যাপার এত দূর গড়াত না। কিন্তু তাদের মনের মধ্যেও ফুলিয়ার উপর যে রাগ সঞ্চিত ছিল, তার শোধ লক্ষ্মীকে দিয়েই মিটিয়ে নেবার এই সুযোগ তারা অবহেলা করতে পারলে না। লক্ষ্মী ছিল জোয়ান, ফুলিয়া পলকা। কাজেই ফুলিয়ার নির্যাতন যে রীতিমতোই হবে তাতে তাদের সন্দেহ ছিল না, এবং
তারই আমোদে তারা লক্ষ্মীকে আরও উস্কে দিতে লাগল। লক্ষ্মী শান্ত মেয়ে, কখনো সে কারোর সঙ্গে ঝগড়া করে না। হঠাৎ সে এতটা রণরঙ্গিনী মূর্তি ধারণ করবে তা ঠিক বোঝা যায়নি। শেষে তার হাতের আঘাতে ফুলিয়া যখন রক্তাক্ত হয়ে মাটিতে মূর্ছিত হয়ে পড়ল, তখন মেয়েরা সকলে বিশেষ সন্ত্রস্ত হয়ে উঠল। লক্ষ্মীরও যেন চটকা ভেঙে গেল। ভিতরে ভিতরে সে কাঁপতে লাগল। হাজারি সন্ধ্যার পর কাজ থেকে ফিরে লক্ষ্মীকে না দেখতে পেয়ে আশ্চর্য হয়ে গেল। প্রতিবেশীর মুখে যখন সব ব্যাপার শুনলে এবং শুনলে যে লক্ষ্মীকে পুলিশে নিয়ে গেছে, তখন লজ্জায়, ঘৃণায়, চিন্তায় সে একেবারে অবসন্ন হয়ে মাটিতে বসে পড়লে। কি করবে অনেকক্ষণ ঠিক করতে পারলে না। ক্রমেই তার মন আরও দমে যেতে লাগল। এ পৃথিবী, এ জীবন, এ ঘর দুয়ার, লক্ষ্মীর ভালোবাসা সবই অত্যন্ত বিস্বাদ বোধ হতে লাগল। সে আরও নেশা করতে লাগল। লক্ষ্মীর উপর তার ভারী রাগ হল। সে পোড়ার মুখী এমন কাণ্ড কেন করলে? তারপরেই মনে হল, আহা, কাল রাত্রে এসে লক্ষ্মীর সঙ্গে কথা কয়নি। ভিতর থেকে একটা গোমরানো কান্নার ঝোঁকে তার ঠোঁট দুটো কাঁপতে লাগল। কিন্তু তারপরেই আরও একটা ঢোক গিলে সে ফুৎকার দিয়ে বলে উঠল, যাগ্গে, মরুগ্গে সে। তারপর হঠাৎ ফুলিয়ার কথা মনে পড়ল। সে শুনেছিল ফুলিয়ার কপালে চোট খুব বেশি লেগেছে। ফুলিয়ার জন্য তার দুঃখ হতে লাগল। আহা, বেচারা, সে হয়তো একলা পড়ে আছে, কেউ তাকে দেখবার নেই। হাজারি পা টিপে টিপে ফুলিয়ার ঘরে গেল। অতি সন্তর্পণে তার শিয়রে গিয়ে বসল। হাজারিকে নিজের ঘরে বিনা আহ্বানে আসতে দেখে ফুলিয়া মনে মনে খুশি হল। লক্ষ্মীর হাতের অপমানের গ্লানি তার মন থেকে মুহূর্তের মধ্যে মুছে গেল। তার মন বলে উঠল, সেই বিজয়িনী, ছাড় লক্ষ্মী, তুচ্ছ লক্ষ্মী। লক্ষ্মীর প্রতি এখন আর হিংসা হয় না, একটা করুণা সে আস্তে আস্তে অনুভব করতে লাগল। তার কপালে যে আঘাতের বেদনা ছিল তার অর্ধেক এতেই জুড়িয়ে গেল। বিজয় গর্বের উচ্চাসনে বসে লক্ষ্মীকে সে মনে মনে ক্ষমা করলে, কিন্তু শাস্তি দিলে হাজারিকে। কাল তার আহ্বান অবমাননা করে সে যে ত্রুটি করেছে, তার শাস্তিভোগ শেষ হলে তবে সে তাকে গ্রহণ করবে। মনে মনে এই স্থির করে সে নিশ্চল হয়ে পড়ে রইল। হাজারির দিকে ফিরেও চাইলে না। সে তাকে তাড়িয়েও দিলে না, আর গ্রহণও করলে না। অবহেলা করে শুয়ে রইলে। ফুলিয়ার এই ভাবগতিক দেখে হাজারি অত নেশার মধ্যেও একটু থতমত খেয়ে গেল। সে বসবে কি চলে যাবে কিছুতেই ঠিক করতে পারলে না। যতই সময় যেতে লাগলো, চুপ করে থাকতে না পেরে হাজারি ধীরে ধীরে ডাকলে, ফুলিয়া। নিস্তব্ধ ঘরের মধ্যে কানের পাশে কম্পিত কণ্ঠে আবেগ ভরা এই ডাকটি ফুলিয়ার কানে ভারী মিষ্টি লাগল। মনে হল এ ডাক যার, সে যেন অনেক দূরের, সে যেন দুর্লভ। ফুলিয়া তবু কোনো সাড়া দিলে না। হাজারি হতাশ হয়ে উঠে দাঁড়ালে। আজ তার কোথাও শান্তি নেই, ঘরেও না, বাইরেও না। আজ তার গৃহও নেই, গৃহিণীও নেই, কেউ নেই। সমস্ত জগৎ সংসার তার মরুভূমি মাত্র। উঠতে উঠতে হাজারি হঠাৎ করে বেহুশ হয়ে মাটিতে গড়িয়ে পড়ল। ফুলিয়া এতক্ষণ চোখ বুজে শুয়েছিল। হাজারির পড়ার শব্দে সে ধর্মর করে উঠে বসলে। হাজারি মুখ গুজে পড়েছিল। ফুলিয়ার মায়া হল। তাড়াতাড়ি উঠে ধীরে ধীরে অতি সন্তর্পণে হাজারিকে সোজা করে শুইয়ে দিলে। তারপর তার দিকে চেয়ে চুপ করে বসে রইল।
ফুলিয়া দেখতে লাগল হাজারির সেই মূর্ছিত তরুণ মুখের উপর একটি দুঃখের অতি করুণ নিবিড় ছায়া ছড়িয়ে পড়েছে। দেখতে দেখতে তার মনটাও কেমন একটা দুঃখে যেন গলে যেতে লাগলো। তার অনুতাপ হতে লাগলো হাজারিকে সে যে নিষ্ঠুরের মতো শাস্তি দিয়েছে তার জন্য। হাজারি একেবারে অঘোরে অচৈতন্যে পড়েছিল। তার কপালে মুখে ঘামের সঙ্গে মেঝের ধুলো লেপটে গিয়েছিল। ফুলিয়া নিজের আঁচল দিয়ে অতি যত্নে তার মুখ মুছিয়ে দিল। হাহা, আজ যত্ন করবার কেউ যে নেই ওর। এই কথাটা যতই মনে পড়তে লাগল ততই হাজারির প্রতি একটা মমতায় তার সমস্ত চিত্ত অভিষিক্ত হয়ে উঠল। আজ কোথা থেকে যেন একটা করুণার বন্যা তার হৃদয়ে প্লাবন এনে দিল। এই প্লাবনের স্রোতে সে যে কোথায় ভেসে চলেছে তা সে নিজেই আজ ঠাহর করতে পারল না। মন ভোলানিয়া ফুলিয়া আজ যে কিসের মোহে ভুলল তা সে নিজেই জানলে না। ফাঁদ পাতা যার ব্যবসা, ফাঁদে ফেলবার অতিমাত্র ব্যাকুলতায় সে নিজেই আজ ফাঁদে পড়ে গেল। ফুলিয়া প্রায় সারা রাত হাজারির শিয়রে জেগেই বসে রইল। হাজারি যখন জেগে উঠল তখন ফুলিয়া রান্নাঘরে। সে বেরিয়ে যাচ্ছে দেখে ফুলিয়া তাড়াতাড়ি এসে বললে, তোমার জন্য রান্না করেছি, এইখানেই আজ খেয়ে কাজে যেও, বুঝলে? হাজারির মাথাটা নেশার তলানিতে তখনও ভার হয়ে আছে, ভালো পরিষ্কার হয়নি। সে ফ্যাল করে একবার ফুলিয়ার দিকে চেয়ে ঘর থেকে বেরিয়ে গেল। নিজের ঘরে ফিরে এসে হাজারির বুকটা ছাঁত করে উঠল। ঘরে সব আছে, কেবল লক্ষ্মী নেই। তবু তার মনে হল এত বড় শূন্যতা সে জীবনে কখনো দেখেনি। সে সেখানে তিষ্ঠতে পারলে না। কোনো রকমে একখানা কাপড় আর গামছা নিয়ে ছুটে বেরিয়ে এলো। তাড়াতাড়ি স্নান সেরে কলতলায় দাঁড়িয়ে কি খানিকটা ভাবলে। তারপর ফুলিয়ার ঘরে গিয়ে খেতে বসলে। পরের জন্য সেধে দুঃখ নেওয়া ফুলিয়ার জীবনে এই প্রথম। এর মধ্যে যে এত সুখ তা কে জানত। প্রতিদিন সে নিজের জন্য রান্না করে, তাতে কেবল বিরক্তিই সে পায়। নিজের ভাগ্যকে মনে মনে অভিসম্পাত দেয়। কিন্তু আজকের রান্নায় কোথা থেকে এলো এ আনন্দ, এ বিপুল আনন্দ, যার হিল্লোলে সারা অঙ্গ তার নৃত্য করে উঠছে। এ অমৃতের স্বাদ সে জীবনে তো কখনো পায়নি। সে সামনে বসে অতি যত্নের সঙ্গে হাজারিকে খাওয়াতে লাগল। তারপর হাজারি যখন কাজে যাবার জন্য উঠে দাঁড়াল, ফুলিয়া তাকে রাত্রে খাবার নিমন্ত্রণটাও জানিয়ে দিলে, ভারী একটি মিষ্টি ব্যগ্র মিনতির সুরে। স্নান আহারের পর হাজারির নেশার আচ্ছন্নতা কেটে গিয়ে মাথাটা অনেকটা পরিষ্কার হয়ে এসেছিল। কাল সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত সে যেন একটা ঘোরের মধ্যে ছিল। লক্ষ্মীর কথা অনেকবার তার মনে হয়েছে বটে, কিন্তু তার এই বিপদে কি করা উচিত বিচার করবার মতো মস্তিষ্কের অবস্থা কাল তার ছিল না। নেশার ঝোঁকে এবং লক্ষ্মীর উপর রাগে তার মনে হয়েছিল লক্ষ্মীটা চিরজন্মের মতোই গেছে। পুলিশের হাত থেকে সে যে ছাড়া পেতে পারে এবং তাকে যে ছাড়িয়ে আনা যেতে পারে, এ কথাটা তার মনে আসেনি। এখন সেটা মনে পড়ে তার দুর্ভাবনা হতে লাগল। কি করা যায়? ভাবতে ভাবতে কারখানার কারিগরদের আহ্বানের বাঁশি বেজে উঠল। অভ্যাসের বশে হাজারি কারখানার দিকে এগিয়ে চলল। ভাবলে ইয়ার্ডদের সঙ্গে পরামর্শ করে কিছু একটা ঠিক করবে। কারখানার কাজ ঘড়ির কাঁটার মতো অতি সূক্ষ্ম নিয়মে চলে, কোথাও তার ব্যতিক্রম নেই। হাজারি ফটক পার হয়ে যেমন তার গহ্বরে প্রবেশ করলে সর্দার এসে তাকে কাজের ঘানিতে জুতে দিলে। তারপর সে জোয়াল খুলে বেরিয়ে আসে কার সাধ্য।
হাজারির হাত দুটো কাজের কারখানায় কলের মতো চলতে লাগলো বটে, কিন্তু থেকে থেকে লক্ষ্মীর মুখটা মনে পড়ে তাকে ভারী চঞ্চল করে তুলতে লাগল। সে আর থাকতে না পেরে সর্দারের কাছে গিয়ে ছুটি চাইলে, কিন্তু ছুটি কোথায়? কাজেরই সেখানে বেশি প্রয়োজন। লক্ষ্মীকে হাজারির যে প্রয়োজন তার দিকে দৃষ্টি দেবার কোনো অবসর কারখানার নেই। কাজেই কাজের কারাগারে হাজারিকে সমস্ত দিন বন্দী হয়ে থাকতে হল। বিকেলে ছুটি পেয়েই সে একেবারে ছুট দিল নেশা করতে। 2 দিন 1 রাত কেটে গেল, তবু সে লক্ষ্মীর সন্ধান করেনি। এর জন্য এখন তার ভাবনার চেয়ে লজ্জাটা বেশি হতে লাগল এবং নিজেকে অতি হীন কাপুরুষ মনে হতে লাগল। এই ঘৃণা লজ্জা চাপা দেবার জন্য সে নেশার ঘোর বাড়াতে লাগল। নেশার ঘোরে সেদিন যখন হাজারি বাড়ি ফিরছে, তখন অন্য দিনের চেয়ে রাত একটু বেশি হয়েছে। বস্তির মোড়ের কাছে আসতেই হঠাৎ তার বুকের ওপর যেন একটা প্রচণ্ড ধাক্কা এসে লাগল। কোথায় চলেছে সে? হঠাৎ মনে পড়ল তার ঘর, তার সেই ভয়ঙ্কর শূন্যতা ভরা ঘর। তার সমস্ত নেশাটা একবার মুহূর্তের জন্য যেন ঝট করে কেটে গেল। যে পথ দিয়ে সে আসছিল সেই পথে সে ফিরে দাঁড়াল। কিন্তু কোথায় যাবে? ঠিক এমনই সময়ে মনে পড়ল ফুলিয়াকে। আজ সকালে তার আদর যত্ন আর নিমন্ত্রণ, আর তার সেই হাসিটি। হাজারি নতুন উৎসাহে আবার এগিয়ে চলল, কিন্তু নিজের ঘরের দিক থেকে মুখটা যথাসম্ভব ঘুরিয়ে রেখে। সেদিকে চাইতেও তার বুকটা যেন শুকিয়ে আসছিল। নিজের ঘর বরাবর এসে সে পায়ের গতি বেশ একটু বাড়িয়ে দিলে, যত শীঘ্র সেখানটা পার হওয়া যায়। বাড়ি ছাড়িয়ে মাত্র 1টি পা তুলেছে, এমন সময় হঠাৎ হাজারি চমকে উঠল কার গলার কঠিন তীব্র তিরস্কারে। কোথা যাস? হাজারি ফিরে দেখলে দরজায় দাঁড়িয়ে লক্ষ্মী। মুহূর্তের মধ্যে তার ফুলিয়ার স্বপ্ন ভেঙে ঝরে পড়ে গেল। সে বিপুল আনন্দে ছুটে গিয়ে একেবারে লক্ষ্মীর বুকের ওপর ঝাঁপিয়ে পড়ল। আনন্দে আবেগে তাকে এত ভালোবাসতে লাগল যে লক্ষ্মীর এই 2 দিনের সমস্ত রাগ অভিমান কোথায় তলিয়ে গেল। লক্ষ্মী আজ দুপুরেই পুলিশের থেকে ছাড়া পেয়েছিল। ফুলিয়া জানত যে লক্ষ্মী ফিরে এসেছে। সে আজ সমস্ত দিন ঘর থেকে বেরোয়নি। আজ তার ঘরের কাজ যেন অতিরিক্ত রকমের বেড়ে গিয়েছিল। ঘরে সাজাবার বিশেষ কিছু নেই, তবু ঘরটাকে সাজাবার জন্য সে যে কতবার ওলট পালট করতে লাগলো তার ঠিক নেই। একই জিনিস 5 বার ঘুরিয়ে ফিরিয়ে 5 জায়গায় বসাতে লাগলো। সে জীবনে কোশমিন কালে গোছালো ছিল না। জিনিসপত্র তার বরাবরই এদিকে ওদিকে ছড়ানো থাকত। আজ বসে বসে সেগুলিকে খুঁটিয়ে খুঁটিয়ে গুছিয়ে রাখলে। ঘর দুয়ার ঘষে ঘষে তকতকে পরিষ্কার করলে। বিছানাটাকে পরিপাটি করে বিছিয়ে দিলে। তারপর রাঁধতে গেল। এইতেই সমস্ত দিনটা তার কেটে গেল। তারপর সন্ধ্যার সময় স্নান করে একখানি ধোয়া পরিষ্কার শাড়ি পরলে, গায়ে একটি রঙিন কাঁচলি দিলে, আর কপালে দিলে একটি সিঁদুরের টিপ। অন্যদিন তার সাজ করতে কত সময় যায়, কিছুতেই মনের মতন হয় না। আজ একটুতেই তার যথেষ্ট বোধ হল। আয়নায় নিজের মুখখানি দেখে তার মন খুশিতে ভরে উঠল। আজ যেন তার খুশির দিন, কোথাও খুশির কোনো অভাব নেই তার। সাজ শেষ করে সে একেবারে বাইরে এসে দাঁড়াল।
আকাশের দিকে চেয়ে বুঝলে হাজারির আসবার সময় হয়েছে। সে ঘরে গিয়ে বসল। হাজারি কতক্ষণে আসবে তারই প্রতীক্ষা করতে লাগল। বসে বসে সময় কাটাতে লাগল। তার মধ্যে কত চিন্তার স্রোত যে বহে গেল, কিন্তু এ কথা একবারও মনে এলো না যে যে অভিসারের যাত্রাপথে এসে সে আজ দাঁড়িয়েছে তার গতি কোন নিরুদ্দেশের দিকে। ভাবতে ভাবতে হঠাৎ বোধ হলো অনেকটা সময় কেটে গেছে। সে তাড়াতাড়ি বাইরে গিয়ে আকাশের দিকে দেখলে রাত অনেকটাই গিয়েছে। হাজারি এখনো এলো না বলে তার মনটা যেন কেমন নিভে আসতে লাগলো। তবু সে মনটাকে জাগিয়ে নিয়ে আবার ঘরে গিয়ে বসল। খানিক বাদে আবার বাইরে এসে দাঁড়াল। পাশ দিয়ে একটা ছোকরা তার দিকে কটাক্ষ করে শীষ দিতে দিতে চলে গেল। ফুলিয়া তার দিকে ভ্রুক্ষেপও করলে না, আপন মনে দাঁড়িয়ে ভাবতে লাগল। আরো অনেকক্ষণ সময় গেল, রাত অনেক হল। অনেকবার ফুলিয়া ঘর বার করলে তবু হাজারি এলো না। সে আজ অনেকখানি আশা নিয়ে হাজারির প্রতীক্ষায় বসেছিল। সে আশা ভেঙে দিয়ে হাজারি এলে না। ফুলিয়ার বুক ফেটে কান্না আসতে লাগল। কে যেন তার বুকের ভিতর থেকে বলতে লাগল, আজ তার সব ব্যর্থ হল। এত যত্ন করে যে রান্না তা ব্যর্থ, এত কষ্ট করে যে ঘর গোছানো তাও ব্যর্থ, এমনকি নিজের সাজ সজ্জা সব ব্যর্থ। মনে হতে লাগল তার জীবন যৌবন সর্বস্ব এক নিমেষে ব্যর্থ হয়ে গেল, তার আর কিচ্ছু রইল না। ফুলিয়া একলা ঘরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। যতই কান্না বাড়ে ততই মনে হয় হাজারিকে তার চাই, হাজারিকে সে কিছুতেই ছাড়তে পারবে না। চোখের জল মুছে সে ঘর থেকে ছুটে বেরিয়ে গেল হাজারির ঘরের দিকে। হাজারির ঘরের দরজা তখন বন্ধ। সেই বন্ধ দরজার গায়ে এসে ফুলিয়া হাঁপাতে হাঁপাতে দাঁড়াল। ভিতর থেকে লক্ষ্মী আর হাজারির কথার মৃদু গুঞ্জন তার কানে এসে লাগতে লাগল। ফুলিয়া তখন টের পেলে লক্ষ্মী ফিরে এসেছে। এতক্ষণে সে বুঝতে পারলে হাজারি কেন তার ঘরে যায়নি। হাজারি যদি নিজের খুশিতে তার কাছে না যেত তাহলেও তার কষ্ট হতো বটে, কিন্তু এতটা লাগত না। লক্ষ্মীর জন্য যে সে তাকে অবহেলা করলে এতে তার সমস্ত বুকটা আরো একটা বিষম ব্যথায় টনটন করতে লাগল। তার কপালের সেই কাটা জায়গাটা ঝনঝনিয়ে উঠল। তার সারা দেহের ভিতরে যেন একটা প্রকাণ্ড ঝড় বইতে লাগল। সমস্ত হৃদয় মন আরো জোরে চিৎকার করে বলে উঠল, হাজারিকে চাই, চাই। তারই তাড়নায় তার হাত দুটো কাঁপতে কাঁপতে বন্ধ দরজায় গিয়ে ধাক্কা দিয়ে দাবি জানালে। রুদ্ধ কঠিন দুয়ার একবার কেঁপে খটখট করে উঠল। ভিতর থেকে লক্ষ্মী বলে উঠল, ওগো, কে দেখো, দরজা ঠেলছে। হাজারি বোধহয় তখন লক্ষ্মীকে তার হৃদয়ের কোনো প্রিয় কথাটি শোনাচ্ছিল। এ বাধা তার ভালো লাগল না। সেদিকে এতটুকু মন না দিয়ে সে তাচ্ছিল্যের সঙ্গে বললে, ও কেউ নয়, তুই শোন। ফুলিয়া একেবারে স্তব্ধ হয়ে গেল। ও কেউ নয়। ফুলিয়া স্পষ্ট শুনলে হাজারি বললে, ও কেউ নয়। তার ব্যাকুল হৃদয়ের সমস্ত আহ্বান অগ্রাহ্য করে, তার সমস্ত অস্তিত্ব তাচ্ছিল্য করে সে শুনলে হাজারি বললে, ও কেউ নয়। ফুলিয়ার ভিতরে ঘুরে ঘুরে এতক্ষণ যে ঝড় বইছিল একেবারে এক দমকে ঝট করে থেমে গেল।
তার অন্তর বাহির সমস্ত দেহ মন পাথরের মতো নিষ্পন্দ হয়ে গেল। ফুলিয়া অচল মূর্তির মতো দাঁড়িয়ে রইল। কেউ নয়, কেউ নয়, সত্যি তো সে কেউ নয়। ফুলিয়ার মন ছিন্ন কণ্ঠ পাখির মতো অন্তিম যাতনায় কাঁপতে কাঁপতে বলতে লাগল, সত্যিই তো সে কেউ নয়। সে হাজারির কেউ নয়, লক্ষ্মীর কেউ নয়, এ পল্লীর কেউ নয়, এ সংসারের কেউ নয়। এতদিন সে জানত সে অনেক মনের মালিক। সে ভুল, সে ভ্রান্তি, সে কারও নয়, সে কেউ নয়। হাজারির আস্তানা ছেড়ে ফুলিয়া আস্তে আস্তে ফাঁকা জায়গায় এসে দাঁড়াল। সে চারিদিকে চেয়ে দেখলে আশেপাশের কোনো জায়গা থেকে কোনো কেউ তাকে কোনো মমতা দেখালে না। পল্লীর মাটি, ঘর দুয়ার, গাছপালা, পাখি পাখালি কেউ কিচ্ছু শুধলে না। কেউ বললে না, ফুলিয়া তুই আমার। আকাশের দিকে চেয়ে দেখলে অসংখ্য নক্ষত্র ভরা আকাশ। সেই নক্ষত্রপুঞ্জের কারো কাছ থেকে এতটুকু মমতা এলো না। ফুলিয়া একটি বুক ভাঙা দীর্ঘশ্বাসে আকাশের সমস্ত আলো, পৃথিবীর সমস্ত আলো নিভিয়ে দিয়ে ধীরে ধীরে পল্লীপথ ছেড়ে নিজের হাতে জ্বালা সেই ঘনঘোর অন্ধকারের মধ্যে অভিসার করলে। কোথায় গেল কে জানে, কেউ কোনো খবরও নিলে না। আপনারা শুনছিলেন সাহিত্যিক মণিলাল গঙ্গোপাধ্যায়ের কলমে গল্প অন্ধকারের অভিসার। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক, সকল প্রিয় মানুষের সাথে শেয়ার, আর পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প একান্তে।